হ্যালো ওয়েলকাম শিক্ষা নিকেতনে সকলকে জানাই সুস্বাগতম। আজ ভারতের সংবিধানের যে পটভূমি অর্থাৎ গণপরিষদ নিয়ে আমরা যাবতীয় তথ্য এখানে জেনে নেব। তোমাদের আশা করি ভিডিওটি খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। চলো তাহলে আজকের সেশন শুরু করা যাক। প্রথমে জেনে নেব গণপরিষদ কী ছিল। ভারতীয় সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। গণতান্ত্রিক রাজনীতি অনুসারে একটি দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়ার উচিত ছিল, কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে একটি সংস্থা গঠিত হয়, কয়েকজন নিয়ে। এই সংস্থাই দেশ এবং দেশবাসীর জন্য এই সংবিধান প্রণয়ন করেন। দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করেছিলেন সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ। ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান। তাহলে আজকে আমরা যে সংবিধানটা পাই সেই সংবিধানটার আসল মূল উৎপত্তিটা হয়েছিল এই সংস্থা গণপরিষদের মাধ্যমে। 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। এখানে কিন্তু একটা ভালো প্রশ্ন আসে যে ভারতের গণপরিষদ কত খ্রিস্টাব্দে কিভাবে গঠিত হয়েছিল। মনোযোগ দিয়ে পড়বে এটা। ক্যাবিনেট মিশন 4টি মূল নীতির উপর ভিত্তি করে গণপরিষদ গঠনের কথা বলেছিল। এই নীতিগুলো কি কি দেখে নেব এক এক করে। প্রথম নীতি বলছে প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে অর্থাৎ প্রতি 10 লক্ষ তার জন্য একজন গণপরিষদে আসন পাবে। ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে 292টি এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা হবে 93। 2 নম্বর পয়েন্ট রয়েছে প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ মুসলিম ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার অনুপাতে বিভক্ত হবে। 3য় পয়েন্ট রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলির থেকে নিজ নিজ প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত করবে। এবং 4র্থ পয়েন্ট প্রিন্সলি স্টেট থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে। প্রিন্সলি স্টেট বলতে রাজার দ্বারা যে সমস্ত রাজ্যগুলি পরিচালনা হতো সেই ধরনের স্টেটগুলোর কথা বলা হয়েছে এখানে। ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রদেশগুলি থেকে নির্বাচিত 292 জন নির্বাচিত প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত 93 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে এই অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। এবার আমরা দেখে নেব গণপরিষদ এবং যে সংবিধান রচনা হয়েছিল তার ইতিহাস সম্পর্কে। সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলায় স্বরাজ দল। ঠিক আছে, 1935 সালে এই স্বরাজ দল গণপরিষদ করতে হবে বা গণপরিষদ প্রয়োজন এই বলে একটা দাবি তুলেছিল। সেই মোতাবেক ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ। গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেননি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত। এটি 1946 সালে ঘটেছিল। প্রথম মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। গণপরিষদের প্রার্থীর সদস্য ছিল প্রার্থীর সদস্যরা
টাইপিং মিস্টেক আছে। প্রার্থীর সদস্য ছিল 389 জন। পরে মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্য পদ থেকে পরিত্যাগ ত্যাগ করে যায়। যখন রিজাইন করে তখন গণপরিষদের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন। তাহলে এখানেও প্রশ্ন হয় যে মুসলিম লীগ যখন গণপরিষদের যুক্ত ছিল তখন গণপরিষদের প্রার্থীর সংখ্যা কতজন ছিল? 389 জন। এবং মুসলিম লীগ যখন ত্যাগ করে যায় গণপরিষদ তখন সদস্য সংখ্যা কত ছিল? 299 জন। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। এই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন ডাক্তার সচ্চিদানন্দ সিনহা। 1946 সাল। 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা 1946 সালেই। এই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান রূপে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানে এই যে দ্বিতীয়ভাবে যে স্থায়ী সদস্যরূপে যিনি চেয়ারম্যানশিপ হিসাবে এসেছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদই মনোনীত হয়েছিলেন। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে গঠিত হয় মোট 13টি কমিটি। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে হয়ে যায়, গণপরিষদ বা সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি গঠিত হয়েছিল তার চেয়ারম্যানশিপ কে করেছিলেন? সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়। খসড়া কমিটিকে চেয়ারম্যান সহ মোট 7 জন সদস্য ছিল। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। গণপরিষদের সব সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু 1947 সালে। 1949 সাল 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম ছিল নাগরিকত্বের 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলো কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ। 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান এবং গণপরিষদ নিয়ে আরও একটা কথা আমরা জেনে নিই। গণপরিষদকে সদস্যগণ প্রাদেশিক আইনসভার সদস্যের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এবং আইনসভার সদস্যরা নির্বাচিত হয়েছিলেন সাধারণ জনতাদের নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা। তৎকালীন ভারতে মাত্র 14% ভারতবাসীর ভোটাধিকার ছিল। দ্বিতীয় যে পয়েন্ট আমরা জানব সেটা হচ্ছে ব্যক্তি বিশেষ রূপে ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি জনসমক্ষে প্রথম উত্থাপন করেছিলেন মানবেন্দ্রনাথ রায়। ভারতে কমিউনিস্ট মুভমেন্টের জনক এই মানবেন্দ্রনাথ রায়। গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ ও অনুমোদন করেছিল 22শে জুলাই 1947। পতাকাটির নকশা তৈরি করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভিভিআই, এই দুটো পয়েন্ট হচ্ছে ভিভিআই, খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের মনে হতে পারে যে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে যে
কমিটির মাধ্যমে যে সংবিধান রচনা হয়েছিল সেটা গৃহীত হয়ে গেছিল। কিন্তু তা সত্ত্বেও 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকেই কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? এবার চলে আসি এই বৃত্তান্ত নিয়ে। 1929 সালে লাহোরে জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যরূপে স্বায়ত্তশাসন এর পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। লাহোর কংগ্রেসে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে ইংরেজ সরকার স্বাধীনতা দিক বা না দিক, পরের বছর থেকে প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকেই কংগ্রেসের নেতৃত্বে সারা ভারতে স্বাধীনতা দিবস রূপে পালন করা হবে। 1930 থেকে 1947 এই দীর্ঘ সময় প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস রূপে পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। 26শে জানুয়ারির এই ঐতিহাসিক গুরুত্বকে কথার বিবেচনা করেই 1950 সালের এই দিনটিকে ভারতীয় সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আশা করি খুব ভালো করে বোঝা গেছে। আমরা এতক্ষণ গণপরিষদ ও সংবিধান রচনার যে ইতিহাস সম্পর্কে যাবতীয় তথ্য জানলাম, তার রিলেটেড প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো এসেছে, তো সেই কোয়েশ্চেনের এমসিকিউগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। চলো এবার এই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো? ভারতীয় সংবিধান প্রথম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। দ্বিতীয় প্রশ্ন, 1946 সালের গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা মনে করা হয়? দ্যাট ইজ B.R. আম্বেদকর। চতুর্থ প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত যে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। পঞ্চম প্রশ্ন, গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভায় সদস্যগণ দ্বারা নির্বাচিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1950 সাল। কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? 9 ডিসেম্বর 1946। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছে ভারতের গণপরিষদ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? উত্তর হবে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 সাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনার কমিটির প্রধান কে ছিলেন? এর উত্তর হবে ডক্টর B.R. আম্বেদকর। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1950 সাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকর হয়েছিল? উত্তর 26শে জানুয়ারি
1950। কিছু প্রশ্ন যেমন গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হয়েছিলেন? উত্তর 93 জন। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? মার্চ মাসের 1946 সাল। কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম বলেছিল বা প্রথম দিয়েছিলেন? এম.এন. রাও। পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদ কত সময় লেগেছিল ভারতের সংবিধান রচনার জন্য? প্রায় 3 বছর। গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? 78 জন। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? নতুন দিল্লি, নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন কে? লর্ড প্যাথিক লরেন্স। পরবর্তী, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? মহাত্মা গান্ধী সদস্য ছিলেন না। গণপরিষদগুলির মধ্যে নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয়? অ্যান্সার হবে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 299 জন। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? 7 জন। কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? স্বরাজ পার্টি। পরবর্তী প্রশ্ন, কী পদ্ধতিতে গণপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হতো? সর্বসম্মতিক্রমে। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদে গঠনে অংশগ্রহণ করেনি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি.এন. রাও। কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। নিচের কোনটি ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? 1948 সালে। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? পরবর্তী প্রশ্ন, 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকর হয়েছিল? নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন, কার্যনির্বাহ সংসদ। উপরে সবকটিই হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? গণপরিষদের মাধ্যমে। কোন সালে গণপরিষদের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, 1946 সালের
ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। লাস্ট প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? 13টি। আজ এই পর্যন্ত থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করি তোমাদের জন্য খুবই উপকারী হয়ে দাঁড়াবে। গণপরিষদ সংক্রান্ত যাবতীয় যা খুঁটিনাটি সমস্তটা তোমাদেরকে প্রোভাইড করলাম। তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকছে। ধন্যবাদ।